হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি রয়েছে বেশ কিন্তু অদ্ভুত ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকে রাজারহাটের একটি ঘটনা আছে, একটি রাজারহাটের ফ্ল্যাটের ঘটনা আছে। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আশা করব তোমাদেরও বেশ ভয় লাগবে। বেশি কথা বাড়াচ্ছি না, আমি সোজাসুজি চলে যাব ঘটনায়। ঘটনাটা যেভাবে আছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আজ থেকে প্রায় 28 থেকে 29 বছর আগের ঘটনা। আমাকে মাঝে মধ্যেই আজও ভাবায়। ভূত বলে কোনো কালেই কিছু বিশ্বাস করতাম না, আর এসব মানতামও না। তখন আমার বয়স কতই বা হবে, 30 বা 31। আমার দুটো মেয়ে, একজনের বড়, বয়স 7 বছর, আর ছোটটার 2.5 বা 3। আমার হাজব্যান্ডের বিজনেসের সুবিধার্থে রাজারহাটে একটি বাড়ি ভাড়া করে থেকে কিছুদিনের জন্য একটি পুরনো পরিত্যক্ত কোয়ার্টারে আমাদের নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরিকল্পনা হতেই কোয়ার্টারের লোকটি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখে আমার স্বামী বলে। আমাদের নিয়ে যাওয়ার জন্য ওর কাছে নিযুক্ত হওয়া দুটি বাচ্চা ছেলেকে, 13-14 বছর বয়সের, তাদেরকে পাঠায়। আমি যখন ওই 2 মেয়েকে নিয়ে ওদের সাথে যাচ্ছি, ছেলে দুটো একটু দূরত্বে দুজনের মধ্যে কিছু একটা বলাবলি করছিল। আমি জিজ্ঞাসা করলাম যে, এই তোরা কি বলাবলি করছিস রে? ওরা সঙ্গে সঙ্গে থতমত খেয়ে বলল, ও কিছু না বৌদি। তখনই আমার একটু মনে সন্দেহ জাগে, কিন্তু একটা কিছু ব্যাপার তো আছেই। শেষ পর্যন্ত গিয়ে তো পৌঁছালাম ওখানে। আমার একটু পছন্দ হয়নি। কোয়ার্টারটা একদম নিচতলায় শুনশান। কলকাতার মতো একটা জায়গাতে এরকম শুনশান জায়গায় খুবই আশ্চর্য লাগে। সেরকম ভালো মতো পরিষ্কার করাও হয়নি। জায়গায় জায়গায় ধুলো, নোংরা, ছোট ছোট শামুক মরে পড়ে আছে। ওই ছেলে দুটোকে দিয়ে আমার স্বামীকে ডেকে পাঠালাম। ও এলে ওর কাছে কোয়ার্টারটার সম্বন্ধে জানতে চাইলে ও এমনভাবে সব বলল, সন্দেহ করার মতো হলেও আমার মনে হলো ও বলার মধ্যে কোথাও যেন কিছু একটা লোকানো ভাব ছিল। বর্ণনাটা একটু দিয়ে নি। ঘরগুলোর প্রথম দরজা দিয়ে ঢুকেই একটা ঘর, তার সাথে লাগোয়া বাথরুম, পরেই কিচেন থেকে বেরিয়ে আবার একটা ঘর, আর ওই ঘরে এমনি একটা চৌকি রয়েছে, 3 জনের শোয়ার মতো। বুঝলাম ওটাই আমাদের দিনে রাতে ঘুমানোর ব্যবস্থা। আর কোনো ঘরে কিচ্ছু নেই। কিচেনের অবস্থাও ব্যবহারের অনুভবযুক্ত। আমার স্বামী অবশ্য বলল, এখানে তোমাকে কিছু করতে হবে না, পাশেই একটা ক্যান্টিন চালানোর দায়িত্ব আমাকে দিয়েছে, সাথে সহযোগিতা করার জন্য কয়েকটি বাচ্চা ছেলেকে সঙ্গে নিযুক্ত করেছি। চালাতে পারলে মনে হচ্ছে ভালোই চলবে। কি আর করা, ওর ওপর তো খবরদারি কোনোদিনও করিনি, করলামও না। চুপচাপ মেনে নিলাম। তবু একবার জিজ্ঞাসা করলাম, তুমি কিছু লুকাচ্ছ না তো আমার কাছে? আমায় বলল, কি আর লুকাবো বলেই ফস করে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে আমাদের খাবার পাঠিয়ে দিলেও আমাদের সাথেও খেতে আসলো না। এলো রাত্রি 10টায়। 10:30 নাগাদ একেবারে রাতের খাবার নিয়ে সবাই একসাথে বসে খেলাম। খাওয়া দাওয়ার পর বিছানার ব্যাপার তো কোনো রকম, তাই যেমন তেমন করে গুছিয়ে পেতে নিয়ে শুয়ে পড়লাম। বড় মেয়েকে দিলাম দেওয়ালের দিকে, ছোটটাকে মাঝে, তারপর ঠ্যাসাঠাসি করে আমরা 2 জন। 3 জনের শোয়ার জায়গায় 4 জন তো ধরার কথা না। ওরা ঘুমিয়ে পড়লেও আমি কিছুতে ঘুমাতে পারছি না। মনের মধ্যে যেন একটা গুপ্ত ভয় কাজ করছে। সেদিন মোটামুটি জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন কিছুক্ষণ জেগে থাকার পর কখন যেন ঘুমিয়ে পড়েছি। এপাশ ফিরে ওপাশের দিকে হাতটা যেমন পড়েছে, দেখি মাঝখানে ছোট মেয়ে নেই। সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা দিয়ে তুলে বলেছি, ছোট মেয়ে কোথায়? দুজনেই ধরপড় করে উঠে খোঁজাখুঁজি করছি। ঘর তো ছোট, অন্ধকার ঘুটঘুটে। আমি কাঁদো কাঁদো অবস্থায় খাটের তলায় তাকিয়ে দেখি, কাছাকাছি না, তলার মাঝ বরাবরে মেয়ে আমার সোজাসুজি হয়ে ঘুমিয়ে আছে। মেয়েকে বের করে এনে ওকে বললাম, এর আগে কোনোদিনও খাট থেকে পড়ে খাটের তলায় চুপচাপ এরকম ঘুমিয়ে থাকেনি, এখানে এমন কেন হলো? আমার স্বামী একদম নিশ্চুপ।
মুখটা থমথমে। সেদিন রাতে আর কারোরই ঘুম হলো না। এর দুদিন বাদে 4টে সাড়ে 4টে নাগাদ ঘুম ভেঙে যেতে দেখি পাশে ছোট মেয়ে নেই, বাথরুমে জলের আওয়াজ। বাথরুমে গিয়ে দেখি কলটা ধরে দাঁড়িয়ে আছে। ওর বাবা ব্যাপারটা দেখে একটু আনমনা হয়ে কিছুক্ষণ বসে রইল। খানিকক্ষণ বাদে ভোরের আলো ফুটতে ঘর থেকে বেরিয়ে গেল। আমার সারাদিন নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। কেন এমনটা হচ্ছে? এরপর আর কোনো রাতেই ঠিকমতো নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। প্রায় রোজ রাতেই বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজ পেতাম। আমার স্বামী আর আমি একদম বাথরুমে গিয়ে দেখলাম কল থেকে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে, নয়তোবা শাওয়ার থেকে, আর বাথরুমে অনেকটা জায়গাও বেশ ভেজা। এরকম ওকে চেপে ধরলাম, বললাম, বলো শীঘ্রই তুমি কি জানো, নিশ্চয়ই এখানে কোনো কেস হিস্ট্রি আছে। ও বলল, বিশ্বাস করো আমি সেরকম কিছুই জানি না। তারপর ঠিক করলাম ওই বাচ্চাগুলোর থেকেই বের করব সব কথা। দুপুরে ওরা এলে জিজ্ঞাসা করতে ওরা বলল, বৌদি নীলুদা ভালো জানে, নীলুদাকে জিজ্ঞাসা করে দেখো কি বলে। আমার স্বামীর ওই বন্ধু নীলু, তার সাথে আমার আগের থেকেই পরিচয় ছিল। বাচ্চাগুলো নীলুদাকে আনলে আমি নীলুদার কাছে জানতে চাইলাম ওই কোয়ার্টের বিষয়ে। নীলুদা প্রথমে হেসে জিজ্ঞাসা করলো, কেন বৌদি, বিশ্বাসদা আপনাকে কিছু বলেনি? আমি বলাতে নীলুদা বলল, এটা বিশ্বাসদার একদমই উচিত হয়নি, এই বলেই বলতে শুরু করলো, এই কোয়ার্টার নির্মাণ বলে একটা 26-27 বছরের ছেলে থাকতো। ছেলেটা গ্রামের থেকেই এসেছিল একটা চাকরি পাওয়াতে। দেখতে দারুণ সুন্দর আর বেশ স্মার্ট ছিল। আর এই কোয়ার্টারের 4 তলায় একজন উচ্চপদস্থ অফিসারও তার ফ্যামিলি নিয়ে থাকতো। ওনার এক শালিও মাঝে মধ্যে এসে থাকতো। এবার কিভাবে নিমাইয়ের সাথে ভাব জমে ফেলেছিল মেয়েটি, এটা জানতে পেরে ওই ভদ্রলোক প্রথমে নিজের শালিকে অনেক বাধা দিয়েও যখন কিছু করতে পারছিল না, তখন প্রায় ওই ছেলেটাকে এসে ধমকা দিতেন ওনার শালির সাথে যেন আর না মেশে, না কথা বলে। এর অন্যথার উনি অন্য ব্যবস্থা নেবে বলে ভয় দেখান। ছেলেটা তার বিধবা মায়ের একমাত্র সন্তান, এখানে এসেছে কাজ করতে। সে ভয় পেয়ে সব কথা মেনে চলার চেষ্টা করলেও মেয়েটা লুকিয়ে চলে আসতো ছেলেটার কাছে। এই দেখা সাক্ষাতের বিষয়টা ভদ্রলোক একদিন হাতে না হাতে ধরে ফেলেন। ওনার সম্মান রক্ষার্থে ওনার করণীয় কাজ উনি তক্ষুনি ঠিক করে ফেলল। টাকা খাইয়ে কয়েকটা লোকের মারফত ছেলেটাকে গভীর রাতে ওই খল লাগোয়া ব্যালকনির ওপাশে বাগান দিয়ে শ্বাসরোধ করে মেয়ে আর ব্যালকনিতে ঢুকিয়ে আবার ওই বাথরুমের শাওয়ারের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। মৃতদেহের পা বাথরুমের মেঝের সাথে লেগেছিল। তাতেই সবাই বুঝে গিয়েছিল ছেলেটা নিজে মরেনি, ওকে মেরে ফেলা হয়েছিল। সব বলে নীলুদা শেষে বলল, খুব কষ্ট হয় বৌদি ঘটনাটা। এই টাউনশিপে খুব কষ্টে, ছেলেটা খুবই ভালো ছেলে ছিল। পরে ওর মা এসে ছেলেকে জড়িয়ে ধরে, সে কি কান্না, সেই কান্না চোখে দেখার মতো ছিল না। নীলুদার মুখে ঘটনাটা শোনার পর থেকেই বেশ কয়েকবার বাথরুমে গিয়ে শাওয়ারের দিকে তাকিয়ে থাকতাম। ভয় সত্যি আর পাইনি, তবে ভীষণ রকম মায়া হয়েছিল ছেলেটার প্রতি। আমার স্বামী ঘরে এলে ওকে সব ব্যাপারটা খুলে বললে। এও বললাম, তুমি জানার সত্ত্বেও আমাদের কিছু বলনি। এও শুনেছি ওই ছেলেটা থাকার পর আর কেউ এই কোয়ার্টারে থাকেনি। স্বামীকে বললাম, আমরা আজই আমাদের ভাড়া ঘর ছেড়ে চলে যাব, এই মুহূর্তের জন্য আর এখানে থাকা সম্ভব নয়। তারপরে আমরা সেখান থেকে অন্য জায়গায় চলে যাই। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ঘটনা শুনছো কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি অবশ্যই জানিয়ে দাও। এবার চলে যাব আজকের যে লাস্টের এবং দ্বিতীয় ঘটনাটি আছে। এই ঘটনাটিও লিখেছে অনিমা বিশ্বাস। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। আশা করব তোমাদের ঘটনাটি খুবই ভালো লাগবে। ঘটনাটি বেশ কিছু বছর আগের। আমার 2 মেয়ে, দুজনেই সরকারি চাকরিতে অধীনস্থ। বিয়েও হয়েছে দুজনেরই ভালো ছেলের সাথে। সেসব দিকে থেকে ওর বাবা আর আমি একেবারেই নিশ্চিন্ত ছিলাম। 2জন ছেলে হয়েছে,
বড় মেয়ের আগে বিয়ে হয়েছিল বলে বড় মেয়ের ছেলেকে অর্থাৎ বড় নাতিকে দেখে যেতে পেরেছে ওদের বাবা। নাতি সর্বস্ব ছিল। ছোট মেয়ের বিয়ের 1 বছর বাদেই ওর বাবার ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে যায়। আমরা সেটা বুঝতে পারিনি। ওর বাবাও আমাদের কোনোদিনও কিছু জানায়নি। এর পরপরই আবার বড় রকমের স্ট্রোক। ছোট মেয়ে বড় মেয়ে মিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করালো। 1.5 সপ্তাহ বাদে সুস্থ হয়ে ঘরে আসার পর ওষুধপত্র খাওয়ানো, ডান সাইডে অকেজো হয়ে যাওয়ার ফিজিওথেরাপি লোক রেখেছিল। কিন্তু ভদ্রলোক সব কিছু করিয়েও ওকে বলে যেতেন উনি যেভাবে যা করালেন ওইভাবে কেউ করতো না। কিন্তু শুনতো না, কিছুই করতে চাইতো না। আর পরকে পর এত বদমেজাজি হয়ে উঠছিল, আমার সাথে অকথ্য ব্যবহার, কথায় কথায় নোংরা ভাষায় গালিগালাজ, অল্পতেই গায়ে হাত তোলা, রেগে গেলে চিৎকার চেঁচামেচি এসব শুরু করত। প্রথম প্রথম দেওর যা বা বাড়ির পাশের অন্যান্যরা ছুটে আসতো, পরে ভয় কেউ বাড়ির তীর সীমানায় আসতো না। একাই অনেক কষ্টে মানিয়ে নিয়ে চলছিলাম। ওষুধ খাওয়ানো যেত না, ওষুধ খাওয়ানো নিয়ে প্রচণ্ড ঝামেলা। ছোট মেয়ে কাছাকাছি একটা বাড়ি ভাড়া ছিল, ও প্রথম প্রথম আসতো, ডাক্তার দেখাতে নিয়ে যেত। পরে আর এসব ধরাছোঁয়ার বাইরে চলে গেল, কথা বন্ধ হয়ে গেল। তখন তো আমার আরও জ্বালা, কিছু বুঝতে পারতাম না বলে আরও বীভৎস রকম অশান্তি। সেসব দিনের কথা আজও ভুলতে পারিনি। এরই মধ্যে ছোট মেয়ে প্রেগনেন্ট হলো। একদিন এই কথা ওর বাবাকে জানালাম, কারণ ছোট মেয়ে যে তার প্রাণের চাইতেও বেশি ভালো ছিল, সেই কারণে যদি একটু শান্ত হয়েছিল কিছুদিনের জন্য। আমাকে ইশারায় বলতো বা বোঝাতে চাইতো ওর ছোট মেয়ের বাচ্চাকে তা কোলে নিতে পারবে না। এই কথা শুনে আমি কি আর বলবো, তখন আমি কোনো কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। মোদ্দা কথা, জীবনটা আমার দুবিষণ হয়ে উঠেছিল। ওরকম একটা রুগীকে নিয়ে আমার একদম যে একা যে মানুষটা সুস্থ থাকতো তাকে ছাড়া আমি কিছুই জানতাম না। আর আমাদের 36 বছরের জীবনে আমি কিছুটা হলেও বুঝেছিলাম সে আমাকে কতটা ভালোবাসে। দাম্পত্য জীবনের অনেক ত্রুটি বিচ্যুত থাকা সত্ত্বেও, এত অশান্তির মধ্যে থাকলেও ওর শরীরের একটু এদিক ওদিক হলেই মেয়েদের ফোন করে জানাতাম, করব কি করব না অনেক কিছু ভাবতাম। তারপরেও মেয়েরা ছুটে আসতো। এরকমভাবেই অনেক দিন কাটতে থাকে, তার শরীরের অবনতি ঘটতে থাকে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎই একদিন উনি মারা যায়। সকালবেলা উঠে দেখি ওনার শরীরটা স্থির হয়ে আছে, চোখের পলক খোলা, একভাবে তাকিয়ে আছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে 2 মেয়েকে ফোন করে জানাই, তারা আসে। সেদিন ছিল আমাবস্যার রাত। পাড়ার সবাই বলল যে তাড়াতাড়ি শ্রাদ্ধ শান্তি কমপ্লিট করতে। সবাই মিলে ওনাকে শ্মশানে নিয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, চুপচাপ নির্বাকের মতো বসেছিলাম। তাকে নিয়ে যাওয়ার পরে শ্মশানে তাকে পুড়িয়ে শ্রাদ্ধ শান্তি করা হলো। যখন আসলাম তার শেষকৃত্য করে, তখন প্রায় রাত 1টা কি 1:30 বাজে। আমি ঘরে একভাবে বসে আছি, চোখে আমার ঘুম ছিল না। সেই সময় হঠাৎই আমার মনে হলো যে আমার নাম ধরে পাশের ঘর থেকে কেউ যেন ডাক দিল, খুব উগ্র মেজাজিভাবে ডাক দিল। মানে অনেকক্ষণ ধরে কেউ যদি ইশারায় ডাকতে থাকে, যদি বুঝতে না পারি, তারপরে কেউ যদি উগ্রভাবে ডাকে, ঠিক তেমনটা। আমি প্রথমে অবাক হয়ে যাই যে এইভাবে তো ওই আমাকে ডাক দিল, তাহলে কে আমায় ডাক দিল? বাড়িতে তখন আমি আর 2 মেয়ে, জামাইরা আসেনি, এসে তারা চলে গেছে তাদের কাজের জন্য। 2 মেয়ে আমার সাথেই এক ঘরে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। আমি সাহস করে ঘর থেকে বেরোই এবং বেরিয়ে যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হাজবেন্ড ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমাকে একভাবে বলছে, আমার মেয়েদেরকে একবার দেখতে চাই, প্লিজ দেখাটা ওদেরকে দেখতে পাইনি, ওদেরকে ভালো রেখো। আমি খুব অন্যরকম হয়ে গেছিলাম। এই দৃশ্য দেখে আমি কি করব আমি বুঝে উঠতে না পেরে আমি সঙ্গে সঙ্গে এগিয়ে যাই, কিন্তু দেখি আমার সামনে কিচ্ছু নেই। তারপরে আর কোনোদিনও ওনাকে দেখতে পাইনি। সেই গুরুদশার দিনটাই ওনাকে আমি দেখতে পেয়েছিলাম
এটাই ছিল ঘটনা। হয়তো তিনি খুব কষ্ট পেয়েছিল, কারণ তার ছোট মেয়ের সন্তানকে তিনি দেখতে চেয়েছিল, কিন্তু তিনি দেখতে পারেনি। তো এটাই তার জীবনে খুব কষ্ট ছিল, আর আমরাও কখনো ভাবিনি উনি ওইভাবে তার জীবন ছেড়ে চলে যাবে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। আশা করব তোমাদেরও বেশ ভয় লেগেছে। তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, গল্প কথা অফিসিয়াল স্টোরি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। জিমেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গল্পকথা অফিসিয়াল স্টোরি @gmail.com। তো তোমরা সব রকমভাবেই ঘটনা পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো, যারা প্রত্যেকটা মোমেন্টে ঘটনা শুনছো, তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। এবং যদি তোমাদের ঘটনা শুনতে বা বুঝতে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। আশা করব তোমাদের বেশ বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকে শেষ ঘটনায়। আজকে যে লাস্ট ঘটনাটি আছে, লিখেছে ঢাকা থেকে ঘটনাটি লিখেছে বাংলাদেশ। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করব তোমরা বেশ ভয় পাচ্ছ। যারা ভূত নিয়ে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদের আজকে একটি সত্যি ঘটনা শোনাবো। আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়ি যাই, কারণ ছুটি পাই কম। আমার চিন্তা করে রাত্রে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকে শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজাসুজি মহাখালী, তারপর ময়মনসিংহের হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু, আমাকে দেখে বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলিতে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাজারে গিয়ে আম্মার সামনে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি কিছুটা দূরে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলো আধারে খেলা করছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয় লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত পেতের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছা করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করে ডাকছে। মনে হচ্ছে কোনো মাংস খেকেও রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলি কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা আছে ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার তরুণ গা শিরশির করা অন্ধকারে ভাবটা এইখানে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি পাওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটি আসছে। ভয়ের আমার আত্মা চলে যাওয়ার জোগাড়, শরীর দিয়ে ঘাম পানির মতো বের হয়ে যাওয়ার জোগাড়, যেন আমি কোনো ঝর্ণার দিকে বসে আছি।
ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্পাকে সব ঘটনা খুলে বললাম। আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছে তা এমনই ছিল। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলিতে নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে আর উঠতে পারেনি। সেই থেকেও এখনো মাঝে মাঝে অনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় কোনো এক মহিলাকে। এটাই ছিল সেখানকার ঘটনা। যদি আমি সেদিন ফিরে না আসতাম, হয়তো আমার খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো বা আমার সাথে কিছু একটা হতে পারতো। এরপরে আমার শরীর খারাপ শুরু হয়। কদিন আমি খুব জ্বরে ভুগি। মা আমাকে এক মনিমের কাছে নিয়ে যায়। সে আমাকে কিছু তাবিজ এবং জলপোড়া দেয়। সেই তাবিজ আর জলপোড়া খেয়ে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের শেষের ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। যারা বাংলাদেশ থেকে শুনছো তাদেরকে বলবো যে তোমাদের জীবনে এরকম ঘটনা থাকলে অবশ্যই আমাকে লিখে পাঠিয়ে দাও। ঘটনা পাঠাতে হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দাও। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ডিরেক্টলি তুমি ঘটনা লিখে পাঠাতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাবে, তাহলে জিমেল আইডির মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি @gmail.com, তোমরা সেখানে পাঠাতে পারো। এবং বলে রাখি, তোমরা কিন্তু প্লিজ লাইক করতে ভুলো না, কারণ তোমরা ঘটনা শোনার সাথে সাথে যদি লাইক না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তো আমি একটাই রিকোয়েস্ট করি সবসময় তোমাদেরকে ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। যেহেতু রিচ এখন অনেকটাই ডাউন আছে চ্যানেলের, তাই তোমরাই পারো সেটা ঠিক করতে। তাই তোমাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।